কতটা তাদেরকে কষ্ট দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী। এবং বারবারই ওই জিনিসটা বলছেন, তোমরা ওবিসি মামলার জন্য চাকরি দিতে পাচ্ছি না। চাকরি তো অলরেডি দিয়ে দিয়েছেন আপনি অনেককে, ঠিক এইভাবেই দিয়ে দিয়েছেন। যে সুতরাং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উচিত, আমি মনে করি একজন নাগরিক আমি বলতেই পারি, আমি মনে করি যে ওনাকে ওই এমপি পদ থেকে সরে গিয়ে বিচার ব্যবস্থাকে সঠিকভাবে পরিচালনা করতে দিন। না, উনি তো বলছেন যে আমি আমার নামে রটানো হচ্ছে, এগুলো মিডিয়াতে যা খবর হয় তার জানবেন 100% ফেক। তার মানে মিডিয়া যা বলে, মানে পশ্চিমবঙ্গের যে মিডিয়া বা ভারতবর্ষের মিডিয়া যারা, তারা সবাই হচ্ছে কি এইটা করে, সব ফেক। তাহলে যে মিডিয়ার কাছে তো প্রথম আসলো যে জনৈক অভিষেক ব্যানার্জি মিডিয়ার কাছে আসলো, তাহলে সেই মিডিয়ার ফেক কথাটা উনি কি করে স্বীকার করে নিলেন? বলতে পারে তো ফেক, তোমাদের কথা ফেক, ও সামথিং ব্যানার্জি, আমি নয়, বলতে পারতেন। তাহলে এনার কথার সঙ্গে মিলছে কোথায়? আপনি তো যারা বললেন ফেক মিডিয়া ঠিক নয়, তাদের সেই ফেক কথাটা আপনি স্বীকার করে নিলেন, শেষ পর্যন্ত স্বীকার করে নিলেন। এবং আমরা আমরা কেন, পশ্চিমবঙ্গের সবাই ভেবেছিল কোন অভিষেক ব্যানার্জি, জনৈক অভিষেক ব্যানার্জি, কোন অভিষেক ব্যানার্জি। আবার আপনি আপনার অ্যাডভোকেটকে দিয়ে চিঠি দিলেন, তার মানে কি ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি, এটা তো পরিষ্কার। সিবিআই এর তো উচিত, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় চার্জশিটে নিজের নাম স্বীকার করে নিলেন, তাহলে ডেকে পাঠানো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। হ্যাঁ, সিবিআই এর উপর বললাম, সিবিআই সবকিছু বুক পর্যন্ত রেখে দিয়েছে। কেন রেখে দিয়েছে, এর ভিতরে কি রহস্য আছে আমি বুঝতে পারি না। সবকিছু বুক পর্যন্ত রেখে দিয়ে, শুধু স্কুল সার্ভিস কমিশনটা ওখানে গেছে, প্রাইমারিটা বুক পর্যন্ত রেখে দিয়েছে। প্রাইমারিটা মাথাগুলো টাচ করুন তাড়াতাড়ি। এবং সুপ্রিম কোর্টের এই রায়ে পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারবেন যে 5,303 জন সবচেয়ে কম যাচ্ছে। তাহলে কার জন্যে গেল, কার জন্যে তাদের চাকরি গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে 15 কোটি টাকা আমাকে দিতে হবে। দেখুন, এটা সিবিআই বলেছে, তাই বলছি, আমার বানানো কথা নয়। মানে মানুষের কতটা লোভ থাকতে পারে। গরিব ছেলে মেয়ে, সাধারণ মধ্যবিত্ত ছেলে মেয়ে, তারা জমি জায়গা বিক্রি করে 6.5 করে মনে হয় দিয়েছে। না, হবে না, আরো বেশি করে দিন। তাহলে যারা এখানে কি জানেন তো, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যে শিক্ষক হিসেবে বলছি, আজকের পশ্চিমবঙ্গে মেধা আর পরিশ্রম মানে পরাজিত দুর্নীতির কাছে আর অর্থের কাছে। কবে এই মেধা আর পরিশ্রমীরা মাথা তুলে সানন্দে ঘুরে বেড়াবে পশ্চিমবঙ্গের সর্বত্র, সেদিন পশ্চিমবঙ্গের শিক্ষা আবার আগের মতো স্বমহিমায় ফিরে আসবে। এটা সবাই শুনেছে, তারা ভাবছে এত পরীক্ষা দিয়েছে, এত পড়াশোনা করেছি, আমি আমি পেলাম না। মুখ্যমন্ত্রী বলছেন 26-এ জোরদার খেলা হবে। মুখ্যমন্ত্রী বলছেন 215টা সিট নিয়ে আসবেন, 26-এ জোরদার খেলা হবে, জোরদার ক্রিকেট খেলা হবে, জোরদার ফুটবল খেলা হবে। বলছি, মানুষের জীবন আর ভোট, এগুলো কি খেলার বিষয়? আপনি শিক্ষক হিসেবে কি মনে করছেন? ওনার কাছেই তো ওই যে খেলা আর মেলা ছাড়া তার অন্য কোনো কিছু নেই। মানুষের জীবন যত খেলা হবে, তত বিশেষ করে এই সংখ্যালঘুরা, তাদের সম্মান রেখে বলছি, মাননীয় সংখ্যালঘু সম্প্রদায়ের, তারা তো এই খেলায় বেশি মত্ত হয়ে যাবেন অনেকে। আর সেই খেলায় মত্ত হয়ে গিয়ে, যেমন আগের বিগতর ভোটগুলোতে এই সংখ্যালঘুরা সব মেরেছে আর মরেছে, এই সংখ্যালঘুরা এরকম হয়ে যাবে। সুতরাং মানে আরো ভয়ঙ্কর ভাবে সংখ্যালঘু ভাই বোন, আরো ভয়ঙ্কর ভাবে সংখ্যালঘু ভাই বোন, তারা একে অপরের আত্মীয় স্বজনকে কুরবানি দেবে একেবারে পুরোপুরি ভাবে। সেই জন্যই উনি বলছেন। কিন্তু ব্যাপার হচ্ছে গিয়ে, এই দুর্নীতিগুলো নিয়ে খেলা করবেন না উনি। দুর্নীতিগুলো নিয়ে একটু খেলা করুক। মানুষের মন, মানুষের আবেগ, মানুষের বিশ্বাস, মানুষের ধর্ম নিয়ে কেন খেলা করছেন? যদি সৎসাহস থাকে, তাহলে এখনই প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান, সচিব বলে দিয়েছে, ওই 51 জনকে বার করুন। এটা তো চিফ মিনিস্টারের কর্তব্য। বার করুন আপনি ওই 51 জনের নাম, এবং মাননীয় শিক্ষামন্ত্রী বার করে দিন 51 জনের। মুখ্যমন্ত্রী বলছে ভোট এলে এজেন্সি গুলো তৎপর বেড়ে যায়, কাকে চোর বলতে হবে, কাকে গ্রেপ্তার করতে হবে, কি হবে প্রমাণ দেখ।
এটা তো বিগত 5 বছর ধরে আমি দেখছি এই যে এজেন্সিরা তারা কাজ করছে 5 বছর ধরে তো আমি দেখছি। সুতরাং ভোট কখন আবার? ভোট তো এখন অনেক দেরি আছে। তার আগে আরো কত কি ঘটে যায় তার ঠিক আছে, আরো অনেক কিছু পশ্চিমবঙ্গে ঘটে যেতে পারে। দেখুন না, সুপ্রিম কোর্টের রায়টা হলে পশ্চিমবঙ্গে কি ঘটে যায় শুধু আপনি দেখবেন। অদ্ভুত ভাবে দেখুন, 2000 2009 সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞাপন দিয়েছিল বামফ্রন্টের সময়, সেটা বাতিল করে দিল এই সরকারে। সে 2014-তে পরীক্ষা নিল। সেই পরীক্ষার পরে এতদিন মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বাসু তিনি বলেছেন বলে আমি বলছি, তিনি বলেছেন যে 500 কি 600 জনের মতো যাদের নিয়োগ হয়েছে তারা নাম্বারে অনেক কম, তবুও তাদের নিয়োগ দেয়া হয়েছে। এফিডেভিট করে তাদের জানাতে হবে কেন এই কম পাওয়াগুলো তারা চাকরিতে ঢুকলো। মানে একেবারে যেদিন থেকে বসেছেন সেদিন থেকে দুর্নীতির হাতে খড়ি হয়ে গেছে। সেটা আজকের বাংলার মানুষ বুঝতে পারছে। আজকের ছেলেমেয়েরা হতাশার মধ্যে ডুবে আছে, বিভ্রান্তর মধ্যে ডুবে আছে। তারা কি করবে বুঝে উঠতে পারছে না উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি খেলা হবে শুধু খেলার মেলা নিয়ে থাকবেন। এই যে উচ্চ শিক্ষিত ছেলে মেয়েদের যারা চাকরি পাওয়া, যাদের স্বপ্ন, যারা স্কুলের মাস্টার মশাই দিদিমণি হবে, বা তাদের স্বপ্ন তাদের বাবা মাকে তারা সুখে রাখবে, এটা প্রত্যেকটা সন্তানের স্বপ্ন, তাই তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে। তাদেরকে এই খেলার নামে তাদেরকে কৌতুক করছেন আপনি। বাহ বাহ বাহ! একবার তাদেরকে বলতে পারেন না যে তোমরা পড়াশোনাটা ভালো করে করো, পড়াশোনার মাধ্যমে তোমরা খেলা দেখিয়ে দাও। ওই ভোটে খেলা মানে কি বললাম, তোমরা সব চাকরি বাকরি ভুলে যাও না। চলো না, সামনে ভোট আছে, সামনে ভোট আছে। এবারে কি হয় দেখবেন, যে যার শত্রু না কিছু করতে পারছে না, ওই ভোটের সময় হচ্ছে কি একে অপরকে কুপিয়ে দিল। আমি বিশেষ করে সংখ্যালঘু ভাই বোনদের বলছি, এখনো সময় আছে আপনাদের বোঝার, এখনো সময় আছে। এক আপনারা ভাইয়ে ভাইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা মসজিদে নামাজ পড়েন, সামনে রমজান মাস, সেখানে নামাজ পড়েন। আপনারা কোনো অশান্তির মধ্যে আর থাকবেন না। বহুভাবে আপনাদের সম্পত্তি নষ্ট হয়েছে, আপনাদের সম্মান নষ্ট হয়েছে। বলছি স্যার, একটা জিনিস আমি খুব ইম্পর্টেন্ট বিষয় আমি বলছি, এই কলম চালাবে ঠান্ডা ঘরে বসে অন্যজন, আর এই সংখ্যালঘুরা মারপিট করে মরবে, মারবে মুসলিম মরবে মুসলিম। একেবারে পরিষ্কার, মারবে মুসলিম মরবে মুসলিম, এর উপরে একদম। হ্যাঁ হ্যাঁ, এবং কিভাবে মারছে এবং কিভাবে মরছে, আমি তো অনেক দিন ধরে অনেক স্টুডেন্ট তারা এসে আমার কাছে সব বলছে। এইটার উপরে অনেক তথ্য আমার আছে, তথ্য সংক্রান্ত বই আমি বার করব। একেবারে সত্যি যে তাদেরকে তাদেরকে কোনো সুযোগ সুবিধা দেয়া হচ্ছে না, কারণ সে মিছিলে যায় না। বাহ, তাহলে উনি মানবিক মুখ্যমন্ত্রী? মিছিলে যায় না, আমাকে ভোট দেবে না, মানে কোনো বিরোধী থাকবে না, কোনো বিরোধী থাকবে না। 15টা সিটে আমরাই আসবো। মানে আগে থাকতে বলছেন কি করে? তার মানে কি সবাইকে বলবে রাতে রাতে যেমন হয়, গিয়ে বলবে এই ভোট দিতে যাবে না, ভোট দিতে যাবে না। গ্রামের গো বেচারা মানুষ তারা মনে করবে কেন অত ঝামেলার মধ্যে যাব, ঝামেলার মধ্যে গিয়ে লাভ নেই। কিন্তু এভাবেই এভাবেই মানুষের মানে অধিকার নিয়ে, মানুষের মন নিয়ে, মানুষের শান্তি নিয়ে ফুটবল খেলার ভয়াবহ পরিণাম উনি পাবেন। সেটা বেশি দেরি নেই, ভয়াবহ পরিণাম উনি কিন্তু পাবেন, এবং সেটা পেতে চলেছে। সুপ্রিম কোর্টের রায়ের পরে সেটা পেতে চলেছে। তারপরেই বললাম তো 5303 জন সহজে ছেড়ে দেবে না, খেলাই ওরা শুরু করবে খেলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে, আমাকে বলছে যে আমি নাকি বিজেপিতে যাচ্ছি, আমি নাকি নতুন দল করছি, গলা কেটে দিলেও আমার গলা থেকে জয় বাংলা স্লোগানই বেরোবে। বলছি বারবার গলায় দড়ি, গলা কেটে দেয়া, এই সমস্ত দেখুন, সেটা বুঝতে পার্টির ব্যাপার, তো কে গলা কেটে দেবে কি ফাঁসিতে ঝুলবে সেটা ব্যাপার। আমার প্রশ্ন হচ্ছে যে আমি যদি আমার নাম যদি দুর্নীতিতে ওঠে, তাহলে সাধারণত কি করা উচিত? ঠিক আছে, আমি আমার পদ থেকে সরে আসলাম, আমি মানে বিচার ব্যবস্থাকে সাহায্য করলাম, আমি কোনো রকমের প্রভাবশালী আর থাকবো না। কিন্তু সেখানে তো বোঝা গেছে কতটা প্রভাবশালী। আমার কথা নয়, সিবিআই এর কথা, যে কতটা প্রভাবশালী। কি অদ্ভুত কথা শুনুন, মানে যদি টাকা না দেয় তাহলে তার অ্যাপয়েন্টমেন্ট আটকে দাও, না হলে তাকে জোর করে যে কোনো কেস দিয়ে দাও।